বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ ও শাহিনের খোঁজ মেলেনি এখনো। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মর্গে থাকা আগুনে পোড়া দুটি মরদেহ নিয়ে সন্দেহ পরিবারের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ছেলের ছবি নিয়ে বিলাপ করছেন আসিফের মা। এই তো আসছি বলে ঘর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে আর ফেরেনি। এখনো ছেলে আসিফের কোনো খোঁজ পাননি। একই অবস্থা সিরাজগঞ্জ পৌর এলাকার শাহিন শেখের। ছেলের শোকে বাকরুদ্ধ পরিবার। আসিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। আর শাহিন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা। সে এবছর এসএসসি পাশ করেছেন। 4 তারিখ যাচ্ছিল ওই দিনকেই সকালবেলা ভাত খেয়ে বেড়েছি, চাল আর বাইতেছে নাই আর বাইতে আসে না বন্ধুর চাল আসে না 3 মাস ধরে বেশি আগে। সকাল 10টার পরে যে ফোন দিয়ে ফোন আর ধরে না, তারপরে থেকে আমার বাবার আর খোঁজ আমি পাইতেছি না। তখন তো বাড়ি থেকে আগুন দিছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসিফ ও শাহিন তাতে যোগ দেন। 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনির বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সেখান থেকে 2 যুবকের পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি 2টি লাশ আসিফ ও শাহিনের। তবে পুলিশের দাবি ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে মরদেহ দুটি আসলে কার। এনটিভি নিউজ ডেস্ক। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া, দেশের দুর্বল ব্যাংকগুলো এখন চরম তারল্য সংকটে ভুগছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অনেকেই এসব ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তায় দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দেবে সবল ব্যাংকগুলো, তবে এখনও সে প্রক্রিয়া তেমনভাবে শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকদের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোর পুনরুদ্ধার জরুরি। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন তারা। হাসানুল শাওনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত দেশের ব্যাংক খাত। নিয়ম না মেনে নামে বেনামে ঋণ নিয়ে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ফলাফল, দুরবস্থায় কিছু ব্যাংক যাদের তারল্য সংকট এখন চরমে। কয়েকটি ব্যাংকের অবস্থা এমন যে তাদের অনেক শাখায় নগদ টাকার লেনদেন বন্ধ হওয়ার পথে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছে না এসব ব্যাংক, যাতে ভোগান্তি আর অনিশ্চয়তায় গ্রাহকরা। ম্যানেজার অবসর ম্যানেজার বললো টাকা নেই, এবার কোন বিপদে পড়ি আল্লাহ জানে। টাকা আমার 6 লাখ লাগবে, এখন যদি আমি 50,000 উঠে তো সমস্যা তো হচ্ছে। আমি আমার টাকা আমার দরকারের সময় খরচ করতে পারতেছি না, এর থেকে বড় ভোগান্তি আর কি হতে পারে। আমি তো ব্যাংকের কাছে দয়া চাচ্ছি না, ব্যাংক তো আমাকে লোন দিচ্ছে না, আমার টাকা আমি নিব সেটাই পাচ্ছি না। খোদ বাংলাদেশ ব্যাংকই বলেছে 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। সংকট থেকে পুনরুদ্ধারে বিশেষ নজরদারিতে আনা হয়েছে ব্যাংকগুলোকে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পাশাপাশি তারল্য সংকট কাটাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে করে কোনো ধরনের একটা অনিশ্চয়তা সৃষ্টি না হয়। বোর্ড পুনর্গঠন করে আর্থিক সহায়তা দিয়ে অন্যান্য ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে এটা, আর মধ্যমেয়াদে বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করে এই সেক্টরটার যে ধরনের সংস্কার দরকার সেটা। আমার মনে হয় যে এটা কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সুস্থ ব্যাংকিং খাতের দিকে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপগুলি প্রয়োজন ছিল সেগুলো কিন্তু নেওয়া শুরু হয়েছে। এবার আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিতে চায় না বাংলাদেশ ব্যাংক।
তবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তায় এসব ব্যাংককে ঋণ দিতে রাজি হয়েছে কিছু সবল ব্যাংক। এতে প্রাথমিকভাবে এসব ব্যাংকের তারল্য সংকট কিছুটা কাটবে বলেই মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া দরকার, অন্তত একটা সার্টেন লেভেলে হলেও দেওয়া দরকার বলে আমি মনে করি। এতে করে হয়তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি না যে খুব বড় সমস্যা হবে। কিন্তু এর চাইতে বড় বিশৃঙ্খলা হবে যদি জনগণ তাদের টাকা উঠাতে না পারে। অনেক ধরনের মানুষের অসুবিধা থাকে, সুতরাং ব্যাংকে টাকা রেখেছে সেই টাকা যদি না পাওয়া যায় তাহলে অনেকেই দেউলিও হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ব্যাংক খাতের দুরবস্থার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক, তবে কত বাড়ানো হবে সে সিদ্ধান্ত কমিটি নেবে বলে জানিয়েছেন চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। সকালে সচিবালয়ে লক্ষ্যে গঠিত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। মুঈদ চৌধুরী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা নেই। সেশন জটসহ নানান কারণে শিক্ষার্থীদের দাবি সঠিক আছে বলেই মনে করেন তিনি। চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার দাবিতে গঠিত কমিটির সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, আলোচনা হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়ার কথা জানানো হয়েছে। তিনি আশা করেন একটি যৌক্তিক সমাধান হবে এবং বয়সসীমা কমপক্ষে ৩৫ হবে। প্রতিবেদন পাওয়ার পর আবারও তাদের অবস্থান জানানো হবে বলে জানান কমিটির সমন্বয়ক রাসেল। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন আলোচনায় বসতে চাইবে তাতে বিএনপি সাড়া দেবে। ডাক্তার জাহিদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে। যারাই বিগত সময়ের আন্দোলনে নির্যাতন চালিয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের আওতায় আনার তাগিদ বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যের। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে পিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালানোর কারণে এবার আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন এনজিএম চেয়ারম্যান। একই সাথে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করে পরিবার। এ নিয়ে 45টি অভিযোগ দায়ের হলো ট্রাইব্যুনালে। এনডিএমের চেয়ারম্যান জানান, আন্দোলন চলাকালে শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের বৈঠকেই সিদ্ধান্ত হয় কারফিউ জারির। এরপরই গুলি করে হত্যা শুরু হয়। এদিকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর জানান, শিগগিরই গঠিত হবে ট্রাইব্যুনাল। এ সময় তিনি হতাহতদের ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা না করে ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে মামলা দায়েরের অনুরোধ করেন। দশম শ্রেণীর একটা ছাত্র, তার নাম হচ্ছে আনাস, সে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করে। আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার জন্য তুমি কষ্ট পেও না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই চিঠি লিখে আসার পরে চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গলিতে গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল, একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটাও আমাদের হাতে এসেছে। 14 দলের মিটিংয়ের পর তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, কয়েকটা দলের জাসদ ইনু, কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন। কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্র গুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে।
এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক পরিজন সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি হাসান হাফিজুর রহমান সহ সাংবাদিক নেতারা সীমান্ত খোকনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রেস ক্লাব থেকে সীমান্ত খোকনের মরদেহ ইতিমধ্যেই তার কর্মস্থল কারওয়ান বাজার এনটিভি কার্যালয়ের সামনে আনা হয়েছে। সেখান থেকে কিশোরগঞ্জের তারাইলে নেওয়া হবে, তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। আমার এনটিভি পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন এবং আপনারাও আপনাদের বন্ধুদের হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরে বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মাঝে থাকবেন। আর ওরা যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করবো আপনারা ওনাকে মাফ করে দেবেন। এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। তার মৃত্যুর বয়সও হয়, সুতরাং আমাদের মধ্যে তার স্মৃতি জাগরণ থাকবে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উস্কানি রয়েছে দাবি করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেছেন, যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। সকালে রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। র্যাব পরিচালক বলেছেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার কোনো চেষ্টা করা হলেই সেটি মোকাবেলায় সংস্থাটি সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। এদিকে 5 আগস্টের পর বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 1170 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া গুলশানে জোড়া খুনের ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মোহাম্মদ রোমনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় র্যাব। পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান, সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে, র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি। পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, নাসা, সামির, ওরিয়ন এবং নগদ লিমিটেডের এই 7 কোম্পানির মালিকানা হস্তান্তর জনস্বার্থে স্থগিত করতে জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস পরিদপ্তরকে চিঠি দিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর এই চিঠি পাঠান আহসান হাবিব। চিঠিতে বলা হয়েছে, 2023 সালের আয়কর আইনের 223 ধারার আওতায় এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। চলমান তদন্ত অনুযায়ী এই কোম্পানিসমূহের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘ 55 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী তৈরি পোশাক শ্রমিকরা। পুলিশ জানায়, বার্ডস গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে আটকের পর বেলা 1টার দিকে সড়ক ছেড়ে দিয়ে আলোচনার জন্য কারখানা প্রাঙ্গণে সমবেত হন শ্রমিকরা। সার্ভিস বেনিফিট সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গত সোমবার থেকে আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে জনভোগান্তি চরমে ওঠে। অবরোধ তুলে নেওয়ায় স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। শিল্প পুলিশ আশুলিয়া এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, মালিক পক্ষকে কারখানা নেওয়া হচ্ছে, সেখানে মালিক ও শ্রমিক পক্ষকে মুখোমুখি করা হবে। শ্রমিকদের পাওনা পরিশোধে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলেও তিনি জানান। গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকার একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া এলাকায় সকালে চাকুরি প্রত্যাশী কিছু শ্রমিক বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় বলগেটের ধাক্কায় কৃত্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতু ভেঙে
একজন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে একটি বালু ভর্তি বলগেট ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে, এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুর উপরে কাজ করা অবস্থায় এক নির্মাণ শ্রমিক আহত হয়। এই ঘটনায় বলগেটের চালক হাসান হাওলাদার ও সোহেল কিবরিয়াকে আটক করা হয়েছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটবেইলি সেতুটি নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। দেশের ব্যবসায়ীরা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রফতানি কার্যক্রম এগিয়ে নিতে পারে তার ত্বরান্বিত করা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় তিনি একথা বলেন। আব্দুর রহমান বলেন, আমদানি রফতানি কার্যক্রম উন্নত ও সহজ করতে পারলে বন্দরের আন্তর্জাতিক রেটিংয়ের মান উন্নয়নের পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এছাড়া বন্দরকে গতিশীল করতে অফডকের ব্যবহার বাড়ানোর সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে সেটাকে ফ্যাসিলিটেট করা, এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য, আমাদের বন্দর কর্তৃপক্ষেরও মূল উদ্দেশ্য। এবং আমরা যদি এই সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের বন্দর কর্তৃপক্ষের যে ইন্টারন্যাশনাল রেটিং আছে সেই রেটিংটা ইমপ্রুভ হবে। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে। এ সময় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করেছিল র্যাব। নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। বিচারক সাজ্জাদ হোসেন তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল চট্টগ্রামের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি ইকরামুল চৌধুরীকে গ্রেফতার করা হয়। ইকরামুলের বিরুদ্ধে নোয়াখালীতে হত্যা মামলা সহ মোট ৪টি মামলা রয়েছে। নাটোরের সিংড়ায় ২০১৮ সালে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি কর্মীদের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও সদস্য আদেশ আলী সর্দারকে গ্রেফতার করা হয়। এই মামলায় প্রধান আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রচারণাকালে উপজেলার রাখালগাছা এলাকায় তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এই ঘটনায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি তেরোকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করেন মেম্বার নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চায় নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় রূপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে দ্রব্যমূল্য চার্জ না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় ৩ দোকানিকে ৭,৭০০ টাকা জরিমানা করা হয়। ত্রাণ চায় না, তিস্তা পাড়ের মানুষজন বাঁচতে চায়।
এই স্লোগানে আজ তিস্তা নদী এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পাড়ে প্রায় 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে তিস্তা পাড়ে বসবাসকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ যোগ দেন। আন্দোলনকারীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি রাখতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি। এর ফলে প্রতি বছর তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সংবাদ সম্মেলনে একথা জানান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোকে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। তার সাথে আইন শৃঙ্খলা বিষয়েও আলোচনা করা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রেস সচিব। এ সময় অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিপ্লবের পর যে সরকার গঠন হয়েছে তা জনগণের সরকার, তাই যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা জনগণেরই সিদ্ধান্ত। প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমরা কতটুকু ইমপ্রুভ করলাম সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। আর আপনি আবারও বলি, এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এর আগেও 2 দফা হয়েছে। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় সরকারকে সহযোগিতা করার অভিযোগে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। আজ এই অভিযোগ দায়ের করে এনডিএম। আর রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। হাসিনা সরকারের নির্দেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কারফিউ জারি করে আন্দোলন দমানোর চেষ্টা চালায় তার মন্ত্রিসভা। আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল সভা করে কারফিউ জারির পক্ষে সিদ্ধান্ত দেয়। এমন সিদ্ধান্তকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ করেছেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্র গুলি। এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করে তার পরিবার। নিরস্ত্র ছাত্র জনতা, সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, শিগগিরই ট্রাইব্যুনাল গঠিত হবে। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে, যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। হতাহত পরিবারকে ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে অভিযোগ করার অনুরোধ জানান চিফ প্রসিকিউটর। এ নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 45টি অভিযোগ করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশ ছেড়ে কিভাবে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানে না র্যাব। দুপুরে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে একথা বলেন সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এদিকে ব্যর্থতার কারণেই র্যাবকে সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেনি তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নজিরবিহীন দমন পীড়ন চালায় আইন শৃঙ্খলা বাহিনী।
কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হয়েছে। তাকে গ্রেফতারে বেশ কয়েকবার অভিযানও চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সকলের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রচারিত হয়। র্যাবের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে জানানো হয়, গণমাধ্যমের খবরের বাইরে এ সংক্রান্ত আর কোনো তথ্য নেই সংস্থাটির কাছে। কিভাবে গেল কলকাতায়, কিভাবে গেল, মানে তিনি কি অবৈধ পথে গেছেন নাকি বৈধ পথে গেছেন? আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি। সাগররণী হত্যা মামলার তদন্ত থেকে কেন র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন অনেকটা এড়িয়ে যান তিনি। তদন্ত প্রতিবেদন আপনারা অসংখ্যবার পিছিয়েছেন। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। আসন্ন দুর্গাপূজা ঘিরে সহিংসতার উস্কানি থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক 2 হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিন এবং সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। অন্যদিকে পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসেরের 4 দিনের এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেসবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া গুলশান থানার আরেক হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক জামান আদনানকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুস সালাম মুর্শিদি তাকেও একটি হত্যা মামলায় তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে কত বাড়ানো হবে সে সিদ্ধান্ত 7 দিনের মধ্যে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। সকালে সচিবালয়ের শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 ও শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার একটি কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বুধবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে প্রায় ঘণ্টা 2 বৈঠক করেন কমিটির আহ্বায়ক সহ সদস্যরা। বৈঠকে নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের মূল দাবি যেটি সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। আর শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ধরে নিয়েই কমিটি কাজ করছে বলে জানান কমিটির আহ্বায়ক। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। কেন? কারণ হলো বিভিন্ন কারণে ইউনিভার্সিটির সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে, আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের, অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে। 7 দিনের মধ্যে কমিটির প্রতিবেদন প্রকাশের পর তাদের পরবর্তী অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
বিএফআইইউ এর নির্দেশনায় বলা হয়েছে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সব ধরনের হিসাবের তথ্য সংস্থাটির কাছে পাঠাতে হবে। আর এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার লেনদেনে কারসাজি করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি 50 লাখ টাকা জরিমানা করে। শেখ হাসিনা সরকারের পতনের পর আদাবর থানায় একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। তৈরি পোশাক কারখানার কর্মীদের দাবি আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুতই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সব কিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। এলপিজির দাম 12 কেজিতে 35 টাকা বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। BERC কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে BERC। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে মূল্য সমন্বয় করতে 3 দফায় বাড়ে দাম। অক্টোবরের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1456 টাকা। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির অটো গ্যাসের দাম প্রতি লিটার 65 টাকা 26 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 66 টাকা 84 পয়সা। স্বাগতিক হয়েও এবার টি-20 বিশ্বকাপটা অন্য দেশে খেলতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। পরিবর্তিত পরিস্থিতিতে কাল আসরের উদ্বোধনী ম্যাচ বিকেল 4টায় নিকার্তে প্রতিপক্ষ স্কটল্যান্ড। এ ম্যাচকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই। অনুশীলন 2 ম্যাচে 1টি করে জয় পরাজয় তাদের। পাকিস্তানকে হারালেও তারা হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে। সার্জার স্লোথ উইকেটে দলের স্পিনার নাহিদার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আর একটি উইকেট হলেই টি-20 বিশ্ব আসরে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে 100তম উইকেট পেয়ে যাবেন তিনি। অভিজ্ঞতার বিচারে এ ম্যাচে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। অন্যদিকে অনেক কাঠখড় পুড়িয়ে প্রথমবার আসরে নাম লেখানো স্কটিশরা চায় নিগারদের পথে কাঁটা বিছিয়ে দিতে। কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। তো সোফার অবশ্যই আমরা 1 গেম অ্যাট এ টাইম এভাবেই আগাবো এবং তাদের এগেনস্টে যেসব প্ল্যান করলে তাদেরকে আমরা বিট করতে পারবো সেগুলো নিয়ে ভাববো। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট উই প্লে আওয়ার এ গেম। 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে মেয়েরা। ব্যাটিং বোলিং নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বিশদ কথা হয়েছে। স্কটল্যান্ডকে হারাতে আমাদের সেরাটাই খেলতে হবে। আশা করছি ইতিবাচক খেলে ফল আমাদের পক্ষে নিয়ে আসতে পারবো। ভারত বাংলাদেশ মধ্যকার টি-20 ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। তাই আয়োজনে কোনো কমতি রাখতে চায় না মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিকে 3 ম্যাচ সিরিজে প্রথম টি-20 খেলতে গোয়ালিয়রে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ভারত থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এবার বাংলাদেশের সামনে টি-20 পরীক্ষা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচ খেলতে গোয়ালিয়রে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, যেটি গোয়ালিয়রের শশাঙ্কগড় এলাকায় অবস্থিত। মূল শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নতুন করে নির্মাণ করা হয়েছে এটি। স্টেডিয়াম থেকে যে কোনো দিকে উকি দিলেই দেখা মিলবে মনোমুগ্ধকর সবুজ পাহাড়ের। এই স্টেডিয়ামের ইতিহাসের সাথে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও, কারণ প্রতিবেশী 2 দেশের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নাম জড়াতে যাচ্ছে এই স্টেডিয়ামটি। নিউলি বিল্ট উইথ নিউ টেকনোলজিস। প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে সংশ্লিষ্ট সবাই বেশ রোমাঞ্চিত। এখানে প্রথম আর গোয়ালিয়রে প্রায় 14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই ম্যাচটি আমাদের জন্য বিশেষ কিছু।
চূড়ান্ত না হলেও উদ্বোধনী দিনে কিছু আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। গোয়ালিয়রের ঐতিহ্যবাহী রাজ পরিবারের দেয়া 30 একর জমিতে এই স্টেডিয়ামটি নির্মাণ করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ পরিবারের উত্তরসূরি মাধবরাও সিন্ধিয়া নিজেও ক্রিকেটার ছিলেন বলেই এই স্টেডিয়ামটি করা হয়েছে তার নামেই। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। বিশ্বের খুব কম স্টেডিয়ামেই এমন সুযোগ মেলে বাংলাদেশের। তাই বলা যায় নাজমুল হোসেন শান্তদের জন্য এটি হতে যাচ্ছে ঐতিহাসিক একটি মুহূর্ত। মোমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত।